ভালোবাসি তিতির, আমি তোকে খুব ভালোবাসি। এতদিন বলেননি কেন তাহলে এটা? আমি কত শুনতে চেয়েছি জানেন? এই তো এখন বললাম ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমিও ভালোবাসি ঈশান ভাই, খুব ভালোবাসি। আচমকা ঈশান সরে গেল তিতিরের থেকে। জড়িয়ে ধরা মানুষ হুট করে এমন সরে যাওয়ায় চমকে গেল তিতির। নিজের বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ঈশান ততক্ষণে সরে গেছে। বেশ খানিকটা রুম ছেড়ে বারান্দার দিকে পৌঁছেছে। তিতির কাছে যাওয়ার আগেই ঈশান এক ঘটনা ঘটিয়ে ফেলল। তিতির পাখির খাঁচা খুলে দিল। টিয়া পাখির জোড়া ডানা ঝাপটাতে ঝাপটাতে চোখের পলকে চোখের আড়াল হলো। তিতির আর্তনাদ করে উঠল। পাখি জোড়া তার ভীষণ প্রিয়, সব সময়ের সঙ্গী। ঈশান ওভাবে পাখি দুটোকে কেন ছেড়ে দিল? তিতির দৌড়ে যাচ্ছে বারান্দার দিকে। কি আশ্চর্য! যেখানে কয়েক পা এগোলে সে বারান্দায় পৌঁছবে, সেখানে গতকাল ধরে দৌড়চ্ছে। বারান্দা পারছে না। ঈশান পাথরের মতো নির্বিকার দাঁড়ালো রেলিং ঘেঁষে। হঠাৎ তিতিরকে অবাক করে ঈশান কেমন কাত হয়ে গেল পিছন দিকে। কি ঘটেছে বুঝতে পেরে চিৎকার করে হাত বাড়ালো ঈশানকে ধরতে। সম্ভব হলো না। তার আগেই রেলিং ছেড়ে পড়ে গেছে ঈশান। তিতির এখনো সেই আগের জায়গাতেই দৌড়ানো। চিৎকার করে কেঁদে উঠল সে। সামনে এগোতে না পারার আক্ষেপ। পাগল প্রায় সেই ঈশান। ঈশান তো পড়ে গেল এত উঁচু থেকে। সে বাঁচতে পারল না। তার সামনেই ঘটল সব। কি আশ্চর্য! আরেক সমস্যা, তিতির ঈশানের নাম ধরে ডাকতেও পারছে না। কতবার চেষ্টা করছে, গলা দিয়ে সামান্য আওয়াজটুকু বের হচ্ছে না। চোখ জোড়া থেকে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। বহু কষ্টে সে পৌঁছালো অবশেষে বারান্দায়। রেলিং ধরে ব্যস্ত হয়ে ঝুঁকতেই দেখলো ঈশান পড়ে যাচ্ছে। ভাবলেশহীনভাবে তাকানো তার দিকে। তিতির এবারে জোরে সোরে চিৎকার করে উঠল। শব্দ হলো গলা দিয়ে। যাবেন না আমাকে ছেড়ে ঈশান ভাই? লাফিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো তিতির। হাত দুটো এখনো সামনে, কাউকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। বারান্দার গ্লাস বন্ধ পেয়ে থমকে গেল তিতির। স্তব্ধ হয়ে গেল। আশেপাশে ব্যস্ত চোখে তাকালো। ঘরময় অন্ধকার। সে তার বিছানায়, বালিশ ভিজে একাকার। স্বপ্ন দেখছিল সে। খাঁচাটা বারান্দায়, গ্লাসের সামনে ঝুলানো। পাখিজোড়া একে অপরকে ঘেঁষে ঝিমুচ্ছে। তিতির জোরে জোরে শ্বাস নিল। শ্বাসকষ্ট হচ্ছে তার। পাশ ফিরে বেড সাইড টেবিলের ড্রয়ার হাতড়ে ইনহেলার বের করে নিল। টানলো ২-৩ বার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বুকের বাঁ পাশটা এখনো লাফাচ্ছে। পানি খাওয়ার জন্য হাত বাড়াতেই খালি জগ বোতল চোখে পড়ল। দীর্ঘশ্বাস ফেলল সে। দু হাতে এলোমেলো চুলগুলো পিছনে ঠেলে মুখ ডলল। ঘড়ির টিক টিক শব্দ হচ্ছে উত্তর পাশের দেয়াল থেকে। অন্ধকারে দেখা যাচ্ছে না। বিছানা হাতড়ালো সেলফোন খুঁজতে। পেল বালিশের নিচে। ফোনে ২টা বাজে। ঘুমিয়েছে, বেশিক্ষণ হয়নি। ঘুমের সাথে সাথেই স্বপ্নটা সম্ভবত দেখা শুরু করেছিল। চোখ বুজে মাথা ঠেকায় বিছানার হেডবোর্ডে। অস্থির লাগছে। কেন দেখলো এহেন স্বপ্ন? ঈশান তাকে ভালোবাসি বলছে। হাসি পেল তিতিরের। এসব স্বপ্ন কল্পনাও করে না সে। তাও দেখছে। অবচেতন মন এইসব ইশারা করছে বুঝি তাকে। ঈশান কোথা থেকে আসবে? ঈশান তো আজ ঢাকা গেছে। কবে ফিরবে তাও জানা নেই তার। বড় মামুনিকে জানিয়েছে কি এক জরুরি কাজ। ঈদেও আগে আসার চেষ্টা করবে। চেষ্টা ঈদের আগে? এটা কোনো কথা? বাড়ির সকলে আপসেট এক প্রকার। রাইসুল সাহেব তো চিল্লাপাল্লা করছে কয়েক দফা স্ত্রীর সাথে। মাঝখান থেকে রাহেলা দেওয়ান পড়েছে বিপদে। স্বামী আর ছেলের টম অ্যান্ড জেরির ঝগড়ার সে মধ্যস্থতা করতে তৈরি সবসময়। তিতির বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। পানির বোতল হাতে দরজা খুলে বের হয়। শরীরটা কাঁপছে। দুঃস্বপ্নগুলো তার পিছু ছাড়ে না। বাবা মা চলে গেছে কিভাবে, এই কাহিনী শোনার পর থেকেই এই সমস্যাটা তার শুরু হয়েছে। সে বহু আগে থেকে ডিপ্রেশনে থাকলে বেশি হয় এ ধরনের স্বপ্ন। আজকাল প্রায়ই হচ্ছে। এ মাসে প্রায় রোজই দেখেছে এ ধরনের দুঃস্বপ্ন। দরজা খুলে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো পানির জন্য। ফ্রিজ খুলে ঠান্ডা পানি মেশালো নিজের বোতলে। ডাইনিং এ বসে খেলো কয়েক ঢোক। ড্রিম লাইট জ্বলছে বাড়ি জুড়ে। সবাই ঘুমে নিশ্চয়ই এই সময়। তার ঘুম ছুটে গেছে। এখন শাওরিয়ার আগে আর ঘুম ধরবে না। কেউ একজন সাথে থাকলে ছাদে গিয়ে হাওয়া খেত সে।
তা সম্ভব নয়, কেউ নেই জেগে। অগত্যা এসব অদ্ভুত চিন্তা মাথা থেকে ঝেড়ে নিজের ঘরে এলো সে। এপাশের দিকে সে আপাতত একাই। ঈশান পাশের রুমে না থাকা মানেই সম্পূর্ণ ফাঁকা এই উত্তরের সাইড। নিশি, নুরি, নয়ন সকলেই রুম দোতলার দক্ষিণ দিকে। তিতির দরজা আটকে বসে বিছানায়, দম বন্ধ লাগছে। ঈশানকে ফোন করবে একবার, পৌঁছলো কিনা সময় দেখলো আবার। পৌঁছায়নি হয়তো, কয়েক ঘন্টার পথ। এত রাতে কি এমন দরকার ছিল যে যেতেই হতো? এতই যখন তাড়া ছিল তাহলে তাকে নিয়ে আবার ওই নদীর ধারে কে যেতে বলেছিল? তিথির বারান্দার থাই গ্লাস খুলে দিয়ে আসে। বাইরে প্রচুর বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। বিছানায় পা ভাঁজ করে বসলো। আচ্ছা, ঈশান কি তাকে কিছু বলতে নিয়ে গিয়েছিল সেখানে? আজ তো হিসেব মতে তার হাড্ডি মাংস আলাদা করার কথা ছিল ঈশানের। তা করল না কেন ঈশান? তিতিরের মাথা কাজ করল না। গা এলিয়ে দিল বিছানায়। বিশাল বাড়ির এসি কামরায় সেলাইন দেওয়া রুষার। ঘুমোচ্ছে গভীর ঘুমে। কিছুক্ষণ আগেই ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। চারতলা বাড়ির নিচে গাড়ি এসে থামলো একটা। দারোয়ান সালাম ঠুকে গেট খুলল। ব্যক্তিটি গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে এসে এলো দোতলাতে। দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঘুমন্ত মেয়েটাকে দেখলো, কেমন বাচ্চা বাচ্চা মুখখানা। দরজা আটকে চেয়ার টেনে পাশেই বসলো। মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। তাকালো রুষার হাতের দিকে। কনুই অব্দি দাগ, সূচের ফুটো জায়গায় জায়গায় অজস্র। আমাদের ভালো থাকা হলো না কেন? হু? কি দোষ ছিল আমাদের? আদৌ দোষ ছিল কি? ছিল না। ওটা ভুল ছিল না, জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। যার মাসুল আমাদের দিতে হচ্ছে, তাই না? সব ঠিক করে দেব আমি। সব এই যন্ত্রণা থেকে শীঘ্রই মুক্তি এনে দেব আমি, কথা দিলাম। রুষা ঘুমের ঘোরে মাথায় রাখা হাতটা টেনে নিল। মুখে হাসি দেখা গেল, হাতটায় আলতো চুমু খেলো ঘুমের ঘোরেই। শক্ত করে ধরে রেখেই ঘুমে দেশের পাড়ি দিল। সাজিদ গভীর ঘুমে মগ্ন। পাশে একই অবস্থায় অনিমা ঘুমাচ্ছে। ৩ কামরার ফ্ল্যাট, বাসার অপর দিকের কামরায় নিয়াজ ঘুমে। মূলত তারা একই বাসায় থাকে ঢাকাতে। নিয়াজের অফিস সাজিদের বাসা থেকে ১০ মিনিটের পথ। বন্ধুকে অন্য কোথাও একা থাকতে দেওয়া মানেই হয় না। বিগত কয়েক বছর হলো একই সাথেই থাকে তারা। সাজিদের ফোন শব্দ করে বাজছে। অনিমার ঘুম আগে ভাঙলো। বিরক্তিমাখা চোখে তাকালো, এদিক ওদিক হাতড়ালো ফোনটা খুঁজতে। পেল না। কুমিরের মতো ঘুমানো সাজিদকে ধাক্কা দিল কয়েকবার। ঘুমের ঘোরে বিরক্তিসূচক শব্দ করে আবার ঘুমে মগ্ন হলো সে বেচারা। ফোনটা কোথায় সেটা টের পেলে তাও দেখা যায়। নিয়াজ বিরক্ত মুখে ঢুলতে ঢুলতে ড্রয়িং রুমের সোফার ওপর পড়ে থাকা সাজিদের ফোনটা হাতে নিল। চোখ ডলতে ডলতে গিয়ে ধাক্কা দিল ওদের বেডরুমে। ঘুমন্ত কণ্ঠে ধমকে উঠল, শালা ফোনটা ভেঙে ফেলবো। ধর নিয়ে যা। বাইরে নিয়াজের গলা শুনে ফোনের অস্তিত্ব টের পেল অনিমা। গলা উঁচিয়ে ডাকলো নিয়াজকে। খোলা আছে, আয় ভেতরে। নিয়াজ দরজা ঠেলে ঢুকলো ভিতরে। ততক্ষণ সাজিদ পিটপিট করে তাকিয়ে উঠে বসেছে। ক্রমাগত ফোনটা বেজেই যাচ্ছে। নিয়াজ রাগের মাথায় ছুঁড়ে মারতে চাইলো ফোনটা। মারল না, আলতো ঢেল দিয়ে ফোনটা রাখলো সাজিদের পায়ের কাছে। আঙুল তুলে সতর্ক করলো দ্বিতীয়বার, ফোন যেন লাউডে দিয়ে এমন যেখানে সেখানে ফেলে না আসে। সাজিদ সেসবে কান দিল না, চোখ ডোলে তাকালো ফোনের দিকে। থানা থেকে ফোন, এত রাতে বিরক্তিকর। ফোনটা কানে তুললো, কথা বলল সময় নিয়ে। বলার থেকে বেশি শুনেই যাচ্ছে। ভ্রু কুঁচকে এসেছে তার আচমকা, চেঁচিয়ে উঠল, হোয়াট? কখন? নিয়াজ সবেই বেরিয়ে গেছিল ওদের রুম থেকে। সাজিদের উত্তেজিত কণ্ঠে আবার ঘরে ঢুকলো। অনিমাও আগ্রহ চোখে তাকালো সাজিদের দিকে। সাজিদ হুহা করে যাচ্ছে। মুখের ঘুমের রেশ মাত্র আর নেই। দ্রুত পায়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে, কানে এখনো ফোনটা ধরাই। আমি আধা ঘন্টায় পৌঁছাচ্ছি। ফোন রেখে মাথা নাড়ল দুদিকে হতাশায়। নিয়াজ জিজ্ঞেস করলো, কি হলো? ফোর্থ রেপ। কথাটা কানে আসতেই নিয়াজ অনিমা একসাথে চিৎকার করে উঠল প্রায়। হোয়াট? চোখাচোখি হলো তিনজনের। অনিমা বিছানা থেকে নেমে আসলো। ব্যস্ত হয়ে স্বামীকে জিজ্ঞেস করলো, কোথায়? কবে? হয়েছে ঢাকাতেই। পুরানো ঢাকায় লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গার ওপাশে। কিন্তু নিয়াজের ঘুম ছুটে গেছে। টনটনে গলায় বলল, কিন্তু? সাজিদ তাকালো দুজনের দিকেই। গম্ভীর গলায় বলল, মেয়েটা আমাদের এলাকার। খুনটা রাতে হয়েছে। লাশটা নিয়ে আসা হয়েছে আজ রাতেই। তারপর ফেলা হয়েছে এখানে। পোস্টমর্টেম হয়েছে। নিয়াজের কথায় মাথা নাড়ল সাজিদ।
হয়নি। মেয়েটা নিখোঁজ ছিল কাল বিকেল থেকে। পরিবার ভেবেছে কোনো বন্ধু-বান্ধবের কাছে গেছে। তবে এশার নামাজ পড়ে খোঁজ না পাওয়ায় পুলিশ জানায় আজকের সদরঘাট থেকে লাশ উদ্ধার করেছে মেয়েটার। সম্পূর্ণ নেকড় অবস্থায়। ধারণা করা যায় রেপ, তার মানে মার্ডার। বাকিটা পরে জানা যাবে। মেয়েটা আমাদের হ্যারো স্যারের মেয়ে সুবর্ণা। অনিমা নিয়াজ দুজনেরই মুখই চুপসে গেছে। সাজিদ বের হবে দ্রুত বাথরুমে গেল। এ নিয়ে এটা চতুর্থ রেপ কেস সাজিদের। আগের তিনটে আনসলভ বলা চলে এক প্রকার। কারণ আসামি ধরা পড়েনি। তিনটি খুনের স্টাইলই এক। প্রথমে রেপ করা হয়, তারপর গলা টিপে হত্যা। তদন্ত চলছে এ নিয়ে। এরই মধ্যে ৪ নম্বর। গা শিউরে ওঠে অনিমার। নিয়াজ গম্ভীর মুখে বসেছে চেয়ারটায়। সাজিদ দ্রুতই তৈরি হয়ে নেয়। নিয়াজ উঠে দাঁড়ায়। যাবো তোর সাথে। মাথা নাড়ে দুদিকে সাজিদ। অনিমাকে দেখিয়ে বলে তোর বোনকে দেখ, আমি আসছি। ও একা ভয় পাবে আজকে। নিয়াজ মাথা নাড়ে। গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় সাজিদ। আগামীকাল তাদের বাড়ি ফেরার কথা ছিল। পরিকল্পনা জলে ডুবলো হয়তো। অনিমা বিছানায় গিয়ে পা তুলে বসলো। চিন্তারত নিয়াজের দিকে তাকিয়ে বলল, তোর কি ধারণা সাসপেক্ট সাইকোপ্যাথ অর সিরিয়াল কিলার? নিয়াজ চিবুক ডলে, ভ্রুজোড়া কোঁচকানো। তার মাথাতে হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। গম্ভীর গলায় বলে, দুটোই। তার থেকে বড় কথা, সে সবাইকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, টের পাচ্ছিস? কেমন সেটা? একই ধরনের সবকিছু। চারটা খুন হলো কমবেশি একই বয়সের সব মেয়েগুলো। এতদিনে দূরে ছিল, এবার তো আমাদের ওই ছোট্ট গ্রামে। বুঝতে পারছিস? সাজিদ দায়িত্বে। ওর এলাকায় ঘটনাটা করে চ্যালেঞ্জ ছুড়লো নাকি? তোর মনে হয় না সেটা? অনিমা মাথা নাড়ে। চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। সাজিদের পোস্টিং এখানে হওয়ার পর দুটো কেস এসেছে একই রকম। যদিও দুটোই ভিন্ন ভিন্ন এলাকার, তবে লাশ ঘুরে ফিরে একই জায়গায় পাওয়া যায়। ওপর থেকে বিশেষভাবে সাজিদকে দায়িত্ব দেওয়া হয়েছে কেসটার জন্য। বিগত ১ বছর হলো এই কেস নিয়ে পাগলপ্রায় সাজিদ। একের পর এক একই ঘটনা রিপিট হচ্ছে। এতদিন এদিকটাই থাকলে এখন তাদেরই এলাকায়। নিজেদের পরিচিত সবার জন্য চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড়। নিয়াজ চোখ মুখ শক্ত করে উঠে গেল। অনিমা জানে বেচারা কি ভাবছে। খানিক পর নিজের ফোনটা নিয়ে এসে বসলো ড্রয়িং রুমে। অনিমা বেরিয়েছে। নিয়াজ ফোন হাতে চোখ বুজে বসা সোফায়। অনিমা রিমোট হাতে টিভিটা ছেড়ে দিতে দিতে বলল, ভাবিস না এত, নিশিকে কল কর, আমি চা করে আনি। নিয়াজ মুখ তোলে, সময় দেখে। এত রাতে মেয়েটাকে কল করবে? ঘুমটা নষ্ট হবে। আবার মনটাও মানছে না তার। যে মেয়ে খুন হয়েছে নিশির ভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, অর্থাৎ নিশির ব্যাচমেট। মাথা ঝিমঝিম করে উঠছে নিয়াজের। ৭-৫ না ভেবে কল করে মেয়েটাকে। দুবার কল কেটে ৩বারের কল করলো, রিসিভ হলো। নিশি ওপাশে ঘুমে কাতর। অস্ফুট স্বরে উত্তর দিল। নিয়াজের বুকটা জ্বালাপোড়া করছে। নিশি? হুম। বিরক্ত করলাম খুব? একদম না। মিস ইউ। নিয়াজের এমন কণ্ঠে ঘুম ছেড়ে গেল নিশির। ঝটপট বিছানায় উঠে বসলো। ব্যস্ত হয়ে বলল, কিছু হয়েছে নিয়াজ? নিয়াজ জোরে জোরে শ্বাস নেয়। মিহি গলায় বলে, সুবর্ণা নামে কাউকে চেনো? নিশি অবাক হয় এত রাতে সুবর্ণার খোঁজ করায়। চিনবে না কেন? তারই ব্যাচমেট। তাছাড়া একই এলাকার তার। চিনি তো, ওই যে মেইন রোডে উঠতে ওপাশে যে একতলা বাড়িটা, ওদেরই তো। আমার ব্যাচমেট, সেম ডিপার্টমেন্ট। খানিক থামলো সে। নিয়াজও চুপ করে রইল। তার মানে সুবর্ণার এত বড় একটা ঘটনার কথা জানা নেই ওদের। গলা পরিষ্কার করে নিয়ে বলল, সি ইজ নো মোর। আঁতকে উঠল নিশি। নো মোর মানে কি? আজ সকালে ক্লাসেও দেখা হয়েছিল মেয়েটার সাথে। ভালো স্টুডেন্ট, তবে বেশ ইন্ট্রোভার্ট। মানে কি? একে একে যতটুকু জানে ঘটনা খুলে বলল নিয়াজ। নিশি যেন আকাশ থেকে পড়ল। ডুকরে কেঁদে ফেলল। অভাবনীয় বিষয় এটা। স্বপ্নেও ভাবতে পারেনি মার্ডার হলো এখানে। লাশ সদরঘাটে। মানে কি? আর কিছু জানতে পারিনি। সাজিদ গেছে। পরে যা জানতে পারবে জানাবো। নিশি কেঁদেই যাচ্ছে। নিয়াজের মনে হলো এত রাতে মেয়েটাকে কথাটা বলে আপসেট না করে দিলেই পারত। কিন্তু তার অস্থির লাগছিল। নিশির সাথে এখন কথা বলতে না পারলে দম আটকে আসতো তার। খানিক নিজেকে ধাতস্থ করে শুকনো গলায় বলল, আপাতত বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন নেই, কেমন? আমরা কাল যেতে চেয়েছি। দেখি সাজিদ আসুক। কেসের মোড় কোন দিকে যায়, তুমি, নুরি, তিথির, তমা ওদেরকেও বলে দেবে একদম যেন বাইরে না বের হয়। কেমন?
অবস্থা খুব একটা সুবিধার নয় যেহেতু। নিশি নাক টানলো, ভাঙা ভাঙা গলায় বলল, ভাইয়া বারবার নিষেধ করে গেছে আমাদের বাইরে না যেতে। আমরা কেউ শুনি না। এসব কারণেই হয়তো। কোথায় গেছে ঈশান? নিশি অবাক কণ্ঠে জিজ্ঞেস করে। ঢাকাতেই তো গেল, বলেনি তোমাদের? নিয়াজ অবাক হয়। এমনিতেই ২-১ দিনের জন্য ঢাকা আসলে ঈশান বরাবরই তাদের বাসাতেই ওঠে। আর তারা সকলেই কখন কোথায় যাওয়া আসা করে সবসময় একে অপরের কাছে আপডেট থাকেই। চিন্তার ভাঁজ পড়ে নিয়াজের কপালে। কবে এসেছে? কবে মানে? বলো কখন? রাতে রওনা দিয়েছে তো? 11:30টার দিকে সম্ভবত। আরো অবাক হলো নিয়াজ। সন্ধ্যার পরে গ্রুপ কলে আড্ডা দিয়েছে তারা কিছুক্ষণ। ঈশান অবশ্য সবটা সময় করেছিল এমনটা নয়। তারপরও একবারও তো বলল না ঢাকা আসার কথা। অনিমা সাজিদ জানে কি? তবে নিশিকে এত সব প্রশ্ন করল না। নরম গলাতে বলল, ঈশান তোমাদের জন্য চিন্তা করে তাই বলেছে। বুঝতে পারছো এখন? তাছাড়া এখন তো প্রমাণ পেলেই ভয় পাওয়াটা অমূলক নয় কিন্তু যেহেতু এতগুলো একই রকমের মার্ডার তারপর খুনি ধরা পড়েনি। তারপর আজকের এত বড় ইনসিডেন্টটা ঘটলো। একদম নিজেদের সাথেই বলা যায়। চোখের সামনে সতর্কতার চূড়ান্ত থাকতে হবে কিন্তু। কেমন জানি জলদি চলে আসলো। টেনশন না করে এখন ঘুমাও। নিশির সাথে আরো ২-৪ মিনিট কথা শেষে ফোন রাখলো নিয়াজ। অনিমা নিউজ চ্যানেল দিয়ে গেছে সেই খবরই দেখানো হচ্ছে। অনিমা ২ কাপ চা নিয়ে এসে বসলো সোফায়। ১ কাপ নিয়াজের হাতে ধরিয়ে দিতে দিতে বলল, কথা হলো? হু। সাজিদ ফিরুক, কিন্তু চিন্তা করিস না, দ্রুতই বাড়ি ফিরবো। নাকি কাল তুই যাবি আমার না হয়? নিয়াজ থামিয়ে দিল অনিমাকে। মাথা নাড়ল দুদিকে। চাপ নেই, ওদের সকলেই ভার্সিটি অফ আজ থেকে বাড়িতেই থাকবে। তাছাড়া সতর্ক তো করলামই। আর ঈশান? ঈশানের কথা বলতে গিয়ে থমকালো নিয়াজ। চায়ের কাপে চুমুক দিয়ে অনিমার দিকে ফিরল। গম্ভীর গলায় বলল, ঈশান ঢাকা আসছে বলেছে তোদের কিছু? অনিমা চমকালো, মাথা নাড়ল দুদিকে। না তো, ঈশান ঢাকা এসেছে আজ রাতে। বলিস কি? উঠেছে কোথায়? সময় দেখলো নিয়াজ। শাওরির সময় হয়ে এসেছে। ৪টে বাজে। 11:30টায় রওনা দিলে আরো ঘন্টাখানেক আগে পৌঁছানোর কথা ওর। জানি না কল করবি নাকি? সকালে করি, এসে ঘুমোচ্ছে নিশ্চয়ই। কথাটা বললেও চিন্তা রয়েই গেল। রুষাকে নিয়ে হাজার একটা চিন্তায় থাকে তারা। রুষা এখন ঢাকাতে আছে। মহা সমস্যার ব্যাপার-স্যাপার। এর মধ্যে কোনো কাজে ঈশানকে ঢাকা আসতে হলো হিসেব মিলছে না। ঈদের বাকি আর ৬ দিন। এদিকে ঈশানের অফিস থেকে তো নাকি রিজাইন করে নিয়েছিল সে। তাহলে নিজের কোম্পানির কোনো কাজে আসতেই পারে। চায়ে চুমুক দিয়ে টিভির পর্দায় চোখ রাখল দুজন। ব্রেকিং নিউজ দেখাচ্ছে, লাইভ দেখানো হচ্ছে লাশ উদ্ধার, কোথায় লাশ পাওয়া গিয়েছে ইত্যাদি ইত্যাদি। সাজিদকেও দেখতে পাওয়া গেল ফোর্সে। তাকে দেখতেই সাংবাদিকরা ঘিরে ধরল এক প্রকার। ২-১ কথা সংক্ষিপ্ত জবাব দিয়ে সাজিদ সরল সেখান থেকে। শহরের উত্তপ্ত অবস্থা হয়ে যাবে কাল দিন হওয়া মাত্রই। বুঝতে বাকি রইল পরিস্থিতি দেখে। হাতের ঘড়িখানা খুলে মায়ের রুমে ঢুকল রাহাত। রানী বেগমের অবস্থা স্থিতিশীল। ঈদের ৩ দিন পর আবার সিঙ্গাপুরের ফ্লাইট। আবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। রানী বেগমের পাশেই ঘুমোচ্ছে তাকে দেখাশোনা করার জন্য যে মেয়েকে রাখা হয়েছে, মেয়েটি খুব কাজের। সাতকুলে কেউ নেই। রানী বেগম সুস্থ থাকাকালীন নিয়ে এসেছিল মেয়েটাকে। সেই সাথে তাদের সাথেই থাকে। এতদিন পাসপোর্ট ভিসা সময়মতো না হওয়ার কারণে দেশের বাইরে যাওয়ার সময় মেয়েটিকে নিতে পারছিল না তারা। তবে এবার সে ঝামেলা মিটেছে। রাত খানিকটা নিশ্চিন্ত এখন। সে পুরুষ মানুষ। মাকে সামলাতে একজন মহিলা মানুষের খুব দরকার হয়। মায়ের গায়ের চাদরটা ভালোমতো টেনে নিজের ঘরে এসে ঢুকলো। শরীরটা বেশ ক্লান্ত। অফিস, মাকে নিয়ে এত টেনশন, সবকিছুর চাপে জর্জরিত সে। দরজা আটকে শার্ট খুলে গা এলিয়ে দিল বিছানায়। গোসল করে লম্বা একটা ঘুম দরকার। ঘাড় কাত করে টেবিলের ওপর তাদের ফ্যামিলির ফটোর পাশাপাশি রাখা তিতিরের ফটো ফ্রেমটা হাতে নিল। এটাই তিতির বারান্দায় দাঁড়ানো। দিনাজপুর থাকতে তারা তো পাশাপাশি বিল্ডিং এ থাকতো। সেখানেই কোনো এক বৃষ্টির দিন তিতিরের বৃষ্টি ভেজা একটা ছবি। ছবিটা তার ভীষণ প্রিয়। আরো একটা ছিল তার মানিব্যাগে। সেটা কোনোভাবে হারিয়ে গিয়েছে। রাহাত ছবিটা বুকে চেপে ধরে। সবকিছু মাঝে থেকে ১ সেকেন্ডের জন্য এই পরীটাকে সে ভুলতে পারে না। ভিতরটা পুড়ে ছাই হয়ে যায়। চোখের সামনে ওই একটা মেয়ের
মুখ ভেসে ভেসে বেড়ায়। দীর্ঘশ্বাস ফেলে রাহাত, বিছানা ছেড়ে উঠে বসে, তোয়ালে হাতে বাথরুমে ঢোকে। যতবার তিতিরের মুখ ভেসে ওঠে সেদিনের বলা তিতিরের সবগুলো কথা, শব্দ কানে এসে বাড়ি খায় তার। মাথা যন্ত্রণা শুরু করে। দুনিয়ার আর কোনো কিছু ভাবতে পারে না সে। তার একটু গাফিলতির জন্য তার পরী এখন অন্য কারোর স্ত্রী। কি করে এই কঠিন সত্যিটা মেনে বাঁচবে সে? সজোরে আঘাত করলো দেয়ালে। একবারেই ক্ষান্ত হলো না, ক্রমাগত বেশ কয়েকটা আঘাত করলো। হাত ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, শাওয়ার জোরে সোরে ছেড়ে রাখা পানির সাথে ভেসে যাচ্ছে রক্ত। মেঝের দিকে তাকালো, সাদা টাইলসের ওপর পানি, রক্ত লাল। দু হাত দেয়ালে রেখে জোরে জোরে শ্বাস নিল, দম আটকে আসছে। মেয়েটাকে চাই তার। এতদিনে একটা কথা সে বুঝে গেছে, তিতির ছাড়া এ জীবন সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারা তার জন্য সম্ভব নয়। পারবে না সে। এত বছরের ভালোবাসা অন্যের করে দিয়ে এভাবে ছন্নছাড়া জীবন তার চলবে না, একদমই চলবে না। রাত দু হাত মাথায়, চুল পেছনে ঠেলে দেয়। হাত জ্বালাপোড়া করছে, তবে তার বুকের বাঁ পাশের ব্যথার কাছে এটা নগণ্য মাত্র। হাত উল্টে তাকিয়ে রইল সে কাটা জায়গাগুলোর দিকে। রক্ত এখনো গলগলিয়ে পড়ছে, হাতটা আলগোছে ঠেকলো কপালে। রক্তে মাখা হাতটা কপালে রাখতেই পানির কণার সাথে রক্ত গড়িয়ে পড়ল চোখে মুখে। চোখের পানিতে ভাসলো একই সাথে মুখটা। রক্ত লাল হলো আঁখিজোড়া। তিতির আমার, পুরোটা আমার। আমি একতরফা প্রেমিক হয়ে আগাছা হয়ে পড়ে থাকবো না। সিনেমা নয় এটা। হিরোরা এসে ম্যাজিক করে চোখের পলকে অন্যজনের এত বছরের ভালোবাসা কেড়ে নেবে, আর আমি সেটা কেঁদে কেঁদে মেনে নিয়ে বলবো তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর। নেভার পসিবল না এটা। আমার তোমাকে চাই পড়ি, অ্যাট এনি কস্ট। তুমি নিজ ইচ্ছায় আসবে, আসতেই হবে। রাত শ্বাস ছাড়ে জোরে জোরে, ওপর দিকে মাথা হেলিয়ে মুখ তোলে। চোখ বুজে অনুভব করে পানির স্পর্শ। ভিলেন তারা যারা হিরোর থেকে কেড়ে নেয় তার হিরোইনকে। তুমি আমার ছেলে, আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে তোমাকে। সুতরাং তোমাকে আমার জীবনে ফেরত আনতে চাওয়ায় আমি ভিলেন। এটা কেমন হিসেবের গরমিল হয়ে গেল না? 6 বছর ভালোবাসলাম আমি, 1 মাসের মধ্যে বউ করে নিল অন্যজন, আর আমি তোমাকে নিজের করতে চাইলে আমি খারাপ কেন? দ্যাটস নট ফেয়ার পরি। তোমার গল্পে আমি হিরো হয়ে এন্ট্রি নিয়েছিলাম, শেষ অবধি হিরোই জিতবে। মাঝখানে যারা আসে তারা প্যারাসাইট, তারা ভিলেন। তুমি আমার, শুধু আমার। ভোরের আলো ফুটেছে ধরণী জুড়ে। হোটেল রুমের সফেদ বিছানায় এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে ঈশান। গতরাতে সব কাজ সেরে ফিরতে ফিরতে ভোরই হয়ে গিয়েছিল। ঘুমিয়েছে সবে মিনিট 45 হয়তোবা। শব্দ করে ফোন বেজে যাচ্ছে। অসহ্য লাগছে ঈশানের। হাত বাড়িয়ে বেশ কয়েকবার কেটেও দিয়েছে কল। তারপরও বেজেই যাচ্ছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হতে লাগলো তার। ফোন কানে নিল। ওপাশ থেকে শোনা গেল তার পিতৃদেবের গমগমে কণ্ঠ। ফোন কাটার সাহস হয় কি করে তোমার? কতবার কল দিচ্ছি, হিসেব আছে? এমন ধমকে কণ্ঠে আরো দ্বিগুণ মেজাজ খারাপ হলো ঈশানের। একে তো সাত সকালে কল দিয়ে ঘুমের 24টা বাজিয়ে দিয়েছে, তার উপর চোটপাট করছে। নিজের ডবল গমগমে গলা বলল, আমাকে শান্তিতে না থাকতে দেওয়ার শপথ গ্রহণ করেছেন আপনি? রাইসুল দেওয়ান ক্ষেপে গেল। সারাবেলা পড়ে পড়ে ঘুমানো এখনকার জেনারেশনের একটা বাজে স্বভাবে পরিণত হয়েছে। মুখে মুখে তর্ক করাটা তো একটা ফ্যাশন। এ ছেলে তার এক কাঠি ওপরে। দিন দুনিয়ার খবর রাখো তুমি? ঈশান বিরক্ত কণ্ঠে বলল। নিজে সুস্থ থাকলে বাপের নাম, আমি মরে দুনিয়ায় খবর রেখে লাভ কি? রাইসুল সাহেব তেতে উঠলেন। দরকারি কথাটায় অদরকারি ঠেকলো রাগের চোটে। এলাকায় আমার একটা সম্মান আছে তো নাকি? আমি কখনো বললাম নেই? তাহলে গ্রামে এত বড় একটা সমস্যা তুমি কোথায়? ঈশান অবাক সুরে বলল, সম্মান আছে আপনার? সমস্যায় আমাকে দরকার কেন? বেয়াদবের মতো কথা বলবে না। গ্রামে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বিকেলের মধ্যে বাড়ি ফিরবে। ওখানে তোমার এই সময়ে কি কাজ আমার তো মাথায় ঢুকছে না। আমি কয়েকদিন ফিরতে পারবো না, আপনারা সামলে নিন। রাইসুল দেওয়ান ধৈর্যহারা হলেন। ছেলেটা মহা তেরা। কঠিন গলায় বলল, হারু মাস্টারকে চেনো তো নাকি? তোমার শিক্ষক। ওনার মেয়ে মার্ডার হয়েছে। মার্ডারের আগে মেয়েটাকে অসম্মানিত করা হয়েছে। বুঝতে পারছো কি বলছি? এলাকার জন্য কত বড় একটা দুঃসংবাদ এটা। তারপরও বলবে তোমার কাজ নেই এখানে আসার? হ্যাঁ? চোখ মেলল ঈশান। তড়াক করে উঠে বসলো। সে কি ঠিক শুনলো? গলা পরিষ্কার করে বলল, নিশি নুরিদের একটাকেও বাড়ির বাইরে অ্যালাউ করবে না। ইটস অর্ডার। আমি আসছি। বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কাটলো ঈশান।
ফোনটা বিছানায় এক প্রকার ছুঁড়ে দিল, চোখ মুখ ডলল, মাথায় চুল টানলো, অসহ্য ব্যথা হচ্ছে। রাতে এত ঝড়ঝক্কির ফল। ফোনে কারোর নাম্বার ডায়াল করলো, গম্ভীর গলায় বলল, পোস্টমর্টমের রিপোর্ট পুলিশের কাছে পৌঁছেছে। রিপোর্ট দুপুরে আসবে স্যার, পুলিশের হাতে যাওয়ার আগে আমার চাই, কাজ হয়ে যাবে। তোমাদের ওদিকে কি অবস্থা? বডি অল ডান দেখেছে কেউ? কাকপক্ষীতেও না খোঁজ পাওয়া গেছে? আর একটা দিন লাগবে। ওকে। বিছানা ছেড়ে দ্রুত ফ্রেশ হয়ে বের হলো ঈশান। আজকের আর ঘুমটা হলো না, আবার এতটা পথ ড্রাইভ করে যেতে হবে। ক্লান্ত লাগছে তার। আচ্ছা, নিয়াজদের আজ ফেরার কথা। ওরা ফিরবে কি? অবশ্য না ফিরতে পারারই কথা। সাজিদ নিশ্চিত আটকে গেছে কেসটা নিয়ে। ঝটপট নিয়াজকে কল করলো আবার। নিয়াজ, অনিমা, সাজিদ সোফায় বসা। সাজিদ সবেই ফিরেছে থানা থেকে, ইনসিডেন্টটা নিয়ে আলোচনা করছে। খুঁটিনাটি সব শুনেছে নিয়াজ আর অনিমা। নিয়াজ ঈশানের বিষয়টাও জানিয়েছে সাজিদকে। আচমকা ঈশানের কল আশা করেনি তারা কেউই। একটু পর তারাই কল করতে চাচ্ছিল। চোকাচোকি হলো তিনজনের মধ্যে। নিয়াজ কল তুলল। ঈশান ল্যাপটপে টাইপ করতে ব্যস্ত একই সাথে। নিয়াজ কল রিসিভ করতেই লাউডে দিয়ে আবার চোখ রাখলো ল্যাপটপে। বাড়ি ফিরছিস আজ তোরা? তুই কোথায় জানিস তো, প্রশ্ন করছিস কেন? নিয়াজের হাত থেকে ততক্ষণে ফোন নিজের হাতে নিয়ে নিয়েছে সাজিদ। গম্ভীর গলায় বলল, রুষার লাস্ট লোকেশন সদরঘাট দেখাচ্ছিল। ঈশান মোটেই চমকালো না, গম্ভীর গলায় জবাব দিল, ফিরছিস কি আজকে নাকি আটকে গেলি? সাজিদ দীর্ঘশ্বাস ফেলে, গম্ভীর গলাতেই জবাব দেয়, ফিরবো। আমাকে ওখানে তদন্ত করতে পাঠানো হলো। ছুটিতে যেতাম বাড়ি, সেটা এখন অন ডিউটিতে যাব, এই পার্থক্য। ঈশান বাঁকা হাসলো। দ্যাটস গুড। এক কাজ করে, তোর থানার গাড়িটা থাকুক, আমারটাতে চল। আসবি বলিসনি কেন? পুলিশ বন্ধু সবেতেই জেরা। তুই রুষার সাথে দেখা করেছিস? নিয়াজকে দে। সাজিদ বিরক্ত হয় বারবার ঈশানের হেয়ালিতে। কথা এড়িয়ে যাচ্ছিস কেন ঈশান? কিছু জিজ্ঞেস করছি তো। ঈশান শব্দ করে হাসে, বাঁকা গলায় বলে, ঈশান আরশাদ দেওয়ানের থেকে কৈফিয়ত চাইছিস? কৈফিয়ত নয়, তুই জানিস সবটা, কেন জিজ্ঞেস করছি? জানিস না? জানি। তাহলে যেটা ঘটেছে সেটা ঘটারই ছিল, চাপ নিচ্ছিস কেন? পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। সো ডোন্ট প্যানিক, তৈরি হয়ে নে। বাবা দ্রুত যেতে বলল। হারু স্যারের মেয়ের বিষয়টা নিয়ে পুরো গ্রাম আপসেট। তোর তদন্ত তো জলদি শুরু করা উচিত। সাজিদ দীর্ঘশ্বাস ফেলে। এই ঈশানটার সাথে মাঝে মধ্যে কথা বলাই দুষ্কর। রোজা আছিস? এক গ্লাস পানি খেয়ে আমার থেকেও দুর্গতি তাহলে? ওকে, রেডি হচ্ছি আমরা। গাড়ি নিয়ে চলে আয় আমার বাড়ির সামনে। হোয়াইট রেডিসনে উঠেছিস তো? হেসে ফেলল ঈশান। সে জানতো সাজিদ অলরেডি খোঁজ নিয়ে ফেলেছে তার। রাইসুল সাহেব গম্ভীর মুখে ভাইদের নিয়ে বসে আছে। পুরো গ্রামে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। যদিও বেশিরভাগ মানুষই বলেছে মেয়েরই দোষ ছিল, পালিয়ে গিয়েছিল প্রেমিকের সাথে। তবুও নিজেদের বাড়িতে চারটে বড় বড় মেয়ে। রিশা, রোশনি না হয় সবে স্কুলে পড়ে। নিশি, নুরি, তিতির, তমা সবাই প্রাপ্তবয়স্ক। বাইরে আহরত যাতায়াত এর প্রয়োজন পড়ে তাদের। তার মধ্যে তিতির তো থাকে দেশের আরেক দেশে। বাবা মায়ের মন এত সহজে সবটা মেনে নিয়ে চুপ থাকে। বাড়ির গিন্নিরা সবাই আতঙ্ক, মুখে মুখে বাড়ির কাজকর্মে ব্যস্ত। ছেলে মেয়েগুলো কেউ ওঠেনি এখনো। উঠলে সবাইকে একসাথে বসিয়ে আজকের পর থেকে একা একা ঘোরাঘুরি, স্কুল কলেজ যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা দেওয়া হবে। রাহেলার শরীর থরথর করে কাঁপছে। খবরটা শোনার পর থেকে মেয়েটাকে সে চেনে। নিশির বন্ধু ছিল না মেয়েটা, তবে এ গ্রামের কাকে না চেনে তারা। তাছাড়া মেয়েটা যথেষ্ট ভদ্র সভ্য। গ্রামের কোনো অনুষ্ঠানে কখনো অন্য সবার মতো হই হুল্লোড় বেলাল্লাপনা করতে দেখেনি। মায়ের সাথে সাথে থাকতো। গত বছর তাদের বাড়িতে রোজায় ইফতার আয়োজনে দেখেছিল শেষবার। ভাবতেই বুকটা মুচড়ে উঠছে। তিতির আর তমাটা কাল এত রাতে একা একা ফিরেছিল। ঈশানের কথা না শুনে বড্ড ভুল করেছে তারা। মেয়ে দুটোর কিছু হয়ে গেলে ঈশান না হয় নিয়ে এসেছে, কিন্তু কিন্তু ওখানে যতক্ষণ ছিল তখন যদি আল্লাহ না করুক গায়ে কাঁটা দিচ্ছে তার। জায়েদের সাথে শাহরির সময় খবরটা শোনার পর থেকে এটা নিয়ে আলাপ করে যাচ্ছেন তিনি। ঈশান আসলে দরকার হলে মেয়েগুলোকে আচ্ছা করে ধমকে দিতে বলবে। বিষয়টা আর মোটেই হেলাফেলা করার অবস্থায় নেই। তিতির ঘুম থেকে উঠল, তখন বেলা 12টা পার হয়ে গেছে। রাতে ঘুম হয়নি। শাহরি খেয়ে একেবারে সেই যে শুয়েছে। অবশ্য ফ্রেশ লাগছে বেশ খানিকটা।
ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ পড়ল বাসার ঘরে পরিবারের সকলের দিকে। চোখ কপালে ওঠার মতো অবস্থা। মামারা কেউ অফিসে যায়নি, এমনকি নয়ন ভাইও না। নুরি নিশিতমা সেখানে বসা। তিতিরকে দেখে রাইসুল সাহেব হাতের ইশারা করলেন কাছে গিয়ে বসতে। তিতির বসলো বড় মামাকে ঘেঁষে। মাথায় হাত বুলালেন তিনি। মাথা যন্ত্রণা করে কি আজকাল? মাঝে মধ্যে তো করেই। আজ করছে না মামা। রাইসুল সাহেব মলিন হাসে গম্ভীর গলাতে বলেন, ঈশান ফিরলে জলদিভাবে ডাক্তারের কাছে যাবে কেমন? এই কথাটা যেন আমাকে আর একবারও বলতে না হয়। তিতির মাথা ঝাঁকায়। বাড়ির সকলে তার এই সমস্যা নিয়ে চিন্তিত। কতবার যে ডাক্তার দেখাতে গিয়ে যেতে চায়, যাওয়াই হয় না। তা অবশ্য নিজের জন্যই হয় না। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মা গ্রামে। সুবর্ণাকে চিনবে কি? মনে করার চেষ্টা চালালো তিতির। মনে পড়ল না। তবে তমা, নুরি দুজনেই চেনে মেয়েটাকে। তিতির দুদিকে মাথা নাড়ল। চিনি না তো মামা। এখানে সেরকম থাকেনি তো, বিধায় চিনতে পারছো না। তোমার ঈশান ভাই। রাইসুল সাহেব মুখ ফসকে ঈশান ভাই বলে ফেলতে গিয়ে চুপ করলেন। গিন্নিরা মুখে শাড়ির আঁচল চাপা দিল। রাইসুল সাহেব গলা পরিষ্কার করে বলল, ঈশানের শিক্ষক ছিল মেয়েটার বাবা, আমাদের গ্রামেরই নিশির ক্লাসমেট। মেয়েটা মারা গিয়েছে, বলতে পারো মেরে ফেলা হয়েছে। তোমরা বাড়ির কেউ না বলে গার্জেন না নিয়ে আপাতত কয়েকদিন একটা পাও বাইরে রাখবে না কেমন? তিতির অবাক চোখে তাকিয়ে রয়। তাদের এলাকা শান্তির এলাকা নামে পরিচিত। সেখানে জলজান্ত একটা মেয়ে ভাবা যায়? তবে কোনো ধরনের প্রশ্ন করল না সে। সে অলরেডি লেট নিচে নামতে, তার মানে সবাই সবটা জানে। তমার থেকে ওপরে গিয়ে শুনে নেবে খন। ঘরময় পায়চারিতে ব্যস্ত নুরি। সকাল থেকে ইয়াজকে কলে পাচ্ছে না সে। আজকের দেখা করতে যাওয়ার কথা ছিল। সে বেচারা কালকের ফিরে যাবে। নানা দিকের ব্যস্ততায় আবার কবে দেখা হবে বলা মুশকিল। অথচ আজকের বের হতে পারছে না, এরকম একটা বিচ্ছিরি ঘটনাই ঘটে গেল। আজকের কোনো যুক্তিতেই বের হওয়া সম্ভবই হবে না। তার মধ্যে ঈশান ফিরছে। এরই মধ্যে বের হতে চাওয়া আর স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়া একই বিষয়। কালকে তিতির তমাকে নিয়ে যতটা টেনশনে পড়ে গেছিল তারা, আজকে আবার সে বের হলে কেলেঙ্কারি ঘটবে একটা। ফোন করে যে জানিয়ে দেবে সে গতিও নেই। আশ্চর্য মানুষ একটা। ফোন না ধরার কি আছে? নুরির আজকাল সবকিছু অসহ্য লাগে। এমন একটা সম্পর্কে আটকে পড়েছে সে। না সেটা থেকে বের হওয়া সম্ভব, আর না তো মানসিক শান্তিতে সেখানে বাঁচতে পারছে। ৩ বছরের সম্পর্ক মুখের কথায় ভেঙে ফেলা যায়? বারান্দায় উঁচু করে বাঁধা দোলনায় গা এলিয়ে বসে সে। বাইরের কড়া রোদ এসে গায়ে লাগছে। অবাক করার বিষয়, তার মোটেও গরম লাগছে না। কপালে হাত দিল নিজের। জ্বর কিনা বুঝতে চেষ্টা করলো। বোঝা গেল না। ইয়াজের সাথে প্রথম পরিচয় সম্ভবত ভার্সিটির ফার্স্ট ইয়ারে স্টাডি ট্যুরে গিয়ে। এতগুলো দিন একসাথে তারা। আজকাল ইয়াজের এত উদাসীনতা ভাবায় তাকে বিয়ের আগে সব ধরনের সম্পর্ক হারাম। এই একটা লাইন বোঝাতে বোঝাতে ক্লান্ত সে। অন্তত কোনোভাবে বিয়েটা করে রাখলেই এত মানসিক চাপটা আর লাগতো না। নিজের পরিবারকে সে চেনে। ইয়াজকে না মানার মতো ছেলে সে নয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভালো পরিবার, বাবা মা দুজনেই ভালো চাকরি করে। সুন্দর গোছানো সবকিছু। ইয়াজের সময় চায়। নুরি ভেবে পায় না বিয়ে করার জন্য আর কি কি গুছিয়ে নিতে হয়। সে তো এখনই তার সব দায়িত্ব নিতে বলছে না। এই যে সময় অসময় ইয়াজ তাকে কাছে চায়। সেও মেয়ে, তার শরীর আছে, ইচ্ছেও তার হয়। কিন্তু এভাবে বিয়ের আগে বারবার জোর জবরদস্তি করে কাছে টানা। নুরি বলতে গেলে মানসিকভাবে বিধ্বস্ত। কারোর কাছে বলার উপায় নেই। আর না তো নিজে নিজে সহ্য করতে পারে আজকাল। তিতির তমা গোল হয়ে বসে আছে বারান্দায় থাই গ্লাসের সামনে মেঝেতে। বারান্দায় রোদ বিধায় বাইরে বসেনি। তবে রোদ হলেও বেশ ঠান্ডা বাতাস আসছে এখানে। দুজনেরই চুল খুলে দেওয়া। গোসল করে জোহরের নামাজ পড়ে শুকাচ্ছে চুল। এতক্ষণ ধরে জোর আলোচনা চলছিল সুবর্ণার বিষয়টা নিয়ে। আপাতত সে আলোচনার ভাটি পড়েছে। তমার এক হাত তিতিরের লম্বা চুলগুলো হাত দিয়ে পেঁচাচ্ছে। হেলান দেওয়া দেয়ালের সাথে উদাস গলায় বলল, কাল বড় ভাইয়া কিছু বলল না কেন বলো তো? তিতির ঠোঁট উল্টায়, মুখ বাঁকিয়ে বলে, আমি কি করে জানবো? তাহমিদ স্যারকে দেখিয়েও কিছু বলল না। কি বলবে? তমা শব্দ করে হাসে। এক হাতে তিতিরের গাল টানে, বাঁকা গলায় বলে, খেয়াল করিসনি কিছু একটা? খবরদারি বলবি না। তিতির তমার দিকে তাকায় না। বাইরে তাকিয়ে থাকে। তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা গেছে। সে রাস্তার ওপাশ থেকে যতদূর চোখ যায় খালি ধানক্ষেত। উদাস দৃষ্টি সেদিকে রেখে বলে, খেয়াল করার মতো কিছু ছিল?
তমা হতভম্ব হয় তিতিরের কথায়। ছিল না মানে একদিকে তোর নতুন আশিক তোর চিন্তায় গদগদ, অন্যদিকে বড় ভাইয়ার রাগে জেলাসিতে জ্বলছিল পুরো। অবশ্য দেখেছিস তুই, মিথ্যা বলিস না। তিতির জবাব দিতে পারে না। সত্যি সে খেয়াল করেছে। খুব করেছে, মুখে বলল। ওটা তো তোর নিষেধ সত্ত্বেও বেরিয়েছিলাম বলে। তমা মৃদু থাপ্পড় দেয় তিতিরের বাহুতে। যখন তুই তাওহিদ স্যারকে ভাইয়ার পরিচয় দিতে গিয়ে থেমে গেলি, মনে হলো বড় ভাইয়া তোকে কাঁচা খেয়ে ফেলতে চায়। তিতির মুখ ভেঙায়। যত সব আদিক্ষেতা। ভালোবাসে না অথচ অন্য কারোর সাথে দেখলে রাগারাগি করবে। কাল রাতে কোথায় নিয়ে গেছিল সেটা বল তুই। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তিতির তাদের গন্তব্যের কাহিনী জানালো। তমাও অবাক হলো বেশ। তাদের এখানকার আশেপাশে সে অমন কোনো জায়গা আছে জানা ছিল না তার। গদগদ হয়ে বলল, বেশ নিরিবিলি না? মাথা নাড়ে তিতির, দু হাতের চুলগুলো পিছনে ঠেলে দেয়। ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তমা যেন আরো উৎসাহী হলো, তিতিরের কাছে ঘেঁষে বসলো। কিছু হয়েছে তোদের মধ্যে হু? ভাইয়া যে পরিমাণ রেগেছিল, মুভিতে যেমন হিরোরা রেগে গেলে রোম্যান্স করে তেমন কিছু। মুখ চেপে ধরে তমাকে থামিয়ে দিল তিতির। ধমকে উঠল, পাগল তুই, চুপ কর। তোর ভাই হিরো? হিরো লাগে? ভিলেন, আস্ত ভিলেন, ফালতু লোক। তমা হাসে। সামনে বলতে পারবি? না পারার কি আছে? তুই ব্লাশ করছিস কেন? বল বল কি হয়েছে? তমা এক প্রকার কোলের ওপর উঠে আসছে তিতিরের। তিতির দু হাতে ঠেলে সরালো ওকে। কাল রাতে কিছু হয়েছিল তোদের? উহু, হয়নি তো, জাস্ট ওইটুকু কোলেই তো তুলেছিল। আর আর কি? বাজে লোকের বাজে কথা। তিতিরের এতটুকু মনে পড়তেই কান দিয়ে গরম ধোঁয়া বের হলো। মুখে বলল, কিচ্ছু হয়নি, হবেও না। অযথা তিলকে তাল বানাস না তো। তমা মুখ ভেঙায়। বাঁকা গলায় বলে, কিছু হয়নি, কিছু করিনি। ভালোবাসিস না? সম্ভব নয় কিছু। এসব বলতে বলতে একদিন হুট করে বলবি, বাবুকে কোলে নে তো তমা। তোর বড় ভাইয়া নিজের আন্ডারওয়্যার খুঁজে পাচ্ছে না। দিয়ে আসি। তিতির লজ্জায় লাল হয়ে গেল তমার উল্টোপাল্টা কথায়। তমা খিলখিল করে হেসে ফেলল তিতিরের মুখের অবস্থা দেখে। তিতির ধমক দিত, চেয়েও দিতে পারল না। বাবুর নাম ঠিক করেছিস? হ্যাঁ। ছেলে না মেয়ে? কে কোনটা চাস? তমা থামবি? ঢং করবি না। এই ডায়লগ যদি তুই আমাকে না দিস একদিন, আমার নাম পাল্টে রাখবি। সেদিন আমি কিন্তু বাবুকে কোলে নেব না। তোদের রোম্যান্সের সময় বাবুকে মাঝখানে দিয়ে আমি ভাগবো। তিতির আর বসে থাকতে পারে না। কান জ্যান জ্যান করছে তমার এই কথাগুলো। উঠে যাওয়ার জন্য উদ্যত হতেই হাত টেনে নিজের গায়ের ওপর ফেললো তমা। গলা জড়িয়ে নিয়ে বলল, লজ্জায় লাল হয়ে লাভ নেই। মারামারি করতে করতে একদিন দুজন ছুটবি বাচ্চাদের মারামারি থামাতে। সেদিন বেশি দেরি নেই, বলেই দিলাম। অসম্ভব কথাবার্তা। থাম তো। তমা শব্দ করে হাসছে। হাসির চোটে চোখ দিয়ে পানি গড়ায়। ফিচেল গলায় বলে, তাহলে এক কাজ করি। তাওহিদ স্যারকে বিয়ের প্রস্তাব আনতে বলি। আমি শিওর ভদ্রলোক এক পায়ে খাড়া। নাচতে নাচতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব দেখিস। তিতির আরেক দফা থাপ্পড় মারে তমার হাতে। তবে মুখে আর কিছু বলে না। চোখ বুজে পড়ে থাকে তমার কাঁধে। তমা অনবরত হাসছে তাকে খেপাতে পেরে। আর সে কি ভাবছে? তমার কথাগুলো মাথায় ঘুরছে। বাচ্চা, এ কথা এর আগে নিশি নুরিও বলেছে। এসব অলীক কল্পনা, বই আর কিছু নয়। তসর আর ঈশানের বাচ্চা, এও সম্ভব এ জীবনে নয়। যেখানে একটা সুস্থ স্বাভাবিক সংসারই হচ্ছে না, সেখানে এত উচ্চাভিলাষী মত আশা করা সম্পূর্ণ বোকামি। চোখ আচমকা টলমল করে ওঠে তিতিরের। সংসার জীবন নিয়ে প্রতিটা মেয়ের কত কত স্বপ্ন থাকে। তার কি ছিল না? ছিল তো, হাজার স্বপ্ন ছিল। ঈশানকে ভালোবেসে ফেলেছে, এটা বোঝার পর সেই স্বপ্ন মাথা চাড়া দিয়ে উঠেছিল আরো। সব অপেক্ষার অবসান ঘটিয়ে একটা সুন্দরের কল্পনা করা কি তার অন্যায়? ছোট ছোট বাচ্চা ঘুরে বেড়াবে আধো আধো গলায়, তাকে মা ডাকবে, ঈশানকে বাবা। আজীবন বুঝি এভাবেই কল্পনায় বেঁচে থাকতে হবে তাকে? একতরফা ভালোবাসার যন্ত্রণা বুকে গেঁথে বাঁচতে হবে?